এখানে রয়েছে জিরো, এখানে রয়েছে জিরো, আবার হয়তো এই দুইটা ওয়ান ওয়ান আছে, তারপর আবার এই দুইটা এখানে হয়তো জিরো আছে, আবার এই দুইটাতেও হয়তো জিরো আছে। এখন এই ডেটা ডিরেকশন রেজিস্টারে কি হয়, যদি কখনো জিরো থাকে, যেমন এখানে 0 নম্বর যে ঘরটা রয়েছে সেখানে আমার জিরো রয়েছে, তো জিরো থাকলে সে সেইটাকে ধরে নিবে ইনপুট হিসেবে। ঠিক আছে, অর্থাৎ এইটা ইনপুট হিসেবে কাজ করবে। এবং এইটা কিন্তু টোটাল 8 বিটের পোর্টের কথাই বলা নাই, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড, অর্থাৎ এইটার সঙ্গে এইটা কানেক্টেড, আবার এইটার সঙ্গে এইটা কানেক্টেড, এরকম করে আমার প্রত্যেকটা পজিশন ওর রিলেটেড যে ইনপুট আউটপুট পোর্টের পজিশনটা আছে, সেটা ইনপুট নাকি আউটপুট হিসেবে কাজ করবে সেইটা নির্দেশ করবে। অর্থাৎ এইখানে যেহেতু জিরো আছে, তার মানে এইখানে যে ডেটাটা থাকবে এই নির্দিষ্ট পজিশনে আমার যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা তখন ইনপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ প্রসেসর সেটা এক্সটার্নাল ডিভাইসের কাছ থেকে ইনপুট হিসেবে নিবে। ঠিক আছে, আবার এইখানে জিরো আছে, তার মানে এইটাও আমার ইনপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ এই নির্দিষ্ট পোর্টে যে ভ্যালুটা থাকবে সেইটা প্রসেসর ইনপুট হিসেবে নিবে। আবার এইখানে আছে ওয়ান, এখানে ওয়ান থাকা মানে হচ্ছে এই রিলেটেড যে পোর্টটা রয়েছে সেই পোর্টে যে ভ্যালুটা একটা নির্দিষ্ট মুহূর্তে রয়েছে, সেটা তখন কি করবে, আউটপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে, যেমন এটা আছে আবার জিরো, তার মানে এইটাও আমার আউটপুট হিসেবে কাজ করলো, তারপরে দুইটা আছে আবার ওয়ান ওয়ান, তার মানে সেই দুইটা আমার আউটপুট হিসেবে কাজ করলো। এইটা আছে আবার জিরো, তার মানে ইনপুট হিসেবে কাজ করলো, এটা জিরো, তার মানে ইনপুট হিসেবে কাজ করলো। অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে এইখানে কিছু ভ্যালু থাকবে, এই যে রেজিস্টারটা ইনপুট আউটপুট পোর্ট যেটা রয়েছে, এইখানে কিছু ভ্যালু থাকবে। এখন এই ভ্যালুর মধ্যে হয়তোবা কিছু ভ্যালু এটা ইন্টিগ্রেট করা অবস্থায় থাকবে, কিছু ভ্যালু হচ্ছে প্রসেসর ইনপুট হিসেবে নিবে, আর বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস গুলোকে আউটপুট হিসেবে পাঠাবে। এখন কোন ভ্যালুটা ইনপুট হিসেবে যাবে কোনটা আউটপুট হিসেবে যাবে সেইটা নির্দেশ করে দিবে হচ্ছে কে, ডেটা ডিরেকশন রেজিস্টার। ডেটা ডিরেকশন রেজিস্টারে যে ভ্যালুগুলো থাকবে, জিরো অথবা ওয়ান, সেইটা দেখে হচ্ছে প্রসেসর ডিসাইড করে যে কোনটাকে আমি ইনপুট হিসেবে নিব আর কোনটাকে আমি বাইরে সেন্ড করবো। বাট এখানে একটা কথা থাকে, প্রসেসর যে এই ভ্যালুগুলোকে নিবে, যেমন আমি বলেছি যে প্রসেসর ইনপুট নিবে, এখানে দেখো 5টা ঘর আছে ইনপুটের, এই যে জিরো, ওয়ান পজিশন, তারপরে 3 পজিশন, এরপরে 6 পজিশন, 7 পজিশন। এই পজিশনের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমার প্রসেসর কি করবে, ইনপুট হিসেবে নিয়ে নিবে। বাট যখন সে ইনপুট হিসেবে নিবে তখন কিন্তু সে বেছে বেছে এই 5টাকে ইনপুট হিসেবে নিবে না, যেহেতু তার ডেটা বাসটা হচ্ছে 8 বিটের, সে কিন্তু 8 বিটকেই একবারে নিবে, অর্থাৎ 1 বাইট হিসেবে নিবে। বাট নিলে কি হবে, নেয়ার পরে কিন্তু সবগুলোকে সে তার মেমোরিতে পুট করবে না, রাখবে না, স্টোর করবে না, ইনপুট হিসেবে নিয়ে কাজ করবেন। সেখান থেকে সে কি করবে, যেহেতু সে তাকে অবশ্যই 8 বিট করে ট্রান্সফার করতে হবে, বাট ট্রান্সফার করার ক্ষেত্রে সে যেহেতু জানে যে তার এর জন্য শুধুমাত্র এই 5টা ঘর বরাদ্দ যেগুলোকে সে নিতে পারবে, তখন সে কি করবে, বাকি ঘরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ডোন্ট কেয়ার পজিশনে রাখবে, ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে রাখবে, অর্থাৎ এগুলো সে স্টোর করবে না বা এগুলো সে এক্সিকিউট করবে না। সে নিবে 8টা বিট, বাট 8টা বিট নিলেও সে তখন কাজ করবে কয়টা বিট নিয়ে, সে কাজ করবে হচ্ছে ওই 5টা বিট নিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে এক ধরনের টাইপ ইনপুট আউটপুট পোর্টের জন্য। ঠিক আছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে পোর্টের প্রত্যেকটা পজিশন ডেটা ডিরেকশন রেজিস্টারের প্রত্যেকটা পজিশন উপর ডিপেন্ড করবে। কারণ 0 পজিশন, এখানে 0 পজিশনে ইনপুট নাকি আউটপুট হবে এরকম বলে দিচ্ছে। আর একটা টাইপ যেটা হচ্ছে সেটা কি করবে, সেখানে এরকম আমার পোর্ট থাকবে, বাট এখানে প্রত্যেকটা পোর্টের জন্য, এই যে প্রত্যেকটা ঘরের জন্য একটা পোর্ট এরকম না, একটা পোর্টের জন্য, অর্থাৎ যদি একটা নির্দিষ্ট, যেমন আমার এখানে একটা রেজিস্টার রয়েছে, তো এটা তো সিরিয়াল মেনটেন করে কাজ করছে, এটা হচ্ছে ডেটা ডিরেকশন রেজিস্টার। আর এখানে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে কমান্ড রেজিস্টার। ঠিক আছে, কমান্ড রেজিস্টারে যে কাজটা হয়, এইখানে হচ্ছে আমার, যেমন এইখানে আমার 8টা পোর্ট, 8টা ঘর যদি থাকে, তাহলে সেই 8টা ঘরের প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু আমার আলাদা আলাদা রেজিস্টার লাগে।
একটা নির্দিষ্ট আমার এরকম হয়তো কমান্ড রেজিস্টার আছে, সেটাও হয়তো 8 বিট আছে বা যে কোনো বিটের কমান্ড রেজিস্টার আছে। কারণ একটা ঘরে, যেমন এই ঘরটাতে যদি জিরো থাকে, আমরা প্রথমটাতে দেখেছি যে একটা ঘরে জিরো থাকলে ওই রিলেটেড ইনপুট আউটপুট পোর্টের ওই ঘরটা ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করবে। বাট এইটার ক্ষেত্রে কি, এইটা তো হচ্ছে একটা ঘরে যদি জিরো থাকে, তখন এই টোটাল পোর্টের যে 8টা বিট আছে, টোটাল পোর্টটাই হচ্ছে আমার ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা অনেক বেশি পোর্টের সঙ্গে কানেক্টেড থাকতে পারছি। তাহলে একটা কম্পিউটারে কিন্তু আমার অনেকগুলো পোর্ট থাকে, একাধিক পোর্ট থাকে। তাহলে যদি একটা কমান্ড রেজিস্টার থাকে, তাহলে এখানে যদি একটা জিরো একটা ওয়ান এরকম করে দেয়া যায়, তাহলে কি হতে পারে, আমার প্রত্যেকটার সঙ্গে, 8 এর সঙ্গে 8 বিটের একটা পোর্ট কানেক্টেড রয়েছে, আবার 8 এর সঙ্গে হয়তো একটা কানেক্টেড রয়েছে, চারটা, কারণ এখানে চারটা আছে, চারটার সঙ্গে চারটা কানেক্টেড থাকতে পারে। এবং এখানে প্রত্যেকটা ঘর, এখানে জিরো থাকলে এই টোটাল 8 বিটই কিন্তু আমার ইনপুট হিসেবে কাজ করবে। আবার ওয়ান থাকলে এখানে টোটাল 8 বিটই কিন্তু আমার আউটপুট হিসেবে কাজ করবে। এরকম একটা কাজ হয় কোথায়, এটা হয় হচ্ছে আমার প্রোগ্রাম ইনপুট আউটপুট এর ক্ষেত্রে। এখন এইটার আমরা দুইটা ভাগ দেখিয়েছি, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অথবা আইসোলেটেড ইনপুট আউটপুট অথবা পোর্ট ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট। তা আমি যখন মেমোরির ইন্টারফেসিং করেছিলাম, সেখানে একটা পোর্ট দেখিয়েছিলাম, আইও আর এম। ঠিক আছে, এরকম একটা আমার পোর্ট ছিল। আমি বলেছিলাম যখন ইনপুট আউটপুটের কাজ করবে প্রসেসর, তখন হচ্ছে এইটাকে হাই করে দিবে। ঠিক আছে, আর যখন মেমোরির কাজ করবে তখন হচ্ছে এই পোর্টটাকে লো করে দিবে। অর্থাৎ যখনই একটা নির্দিষ্ট পিন লো হয় তখন মেমোরির কাজ করছে, আদারওয়াইজ ইনপুট আউটপুটের কাজ করছে। তবে এইটা কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বা আইসোলেটেড ইনপুট আউটপুটের ক্ষেত্রে প্রযোজ্য না। এইটার ক্ষেত্রে কি হয়, এই যে পোর্টের ইনপুট আউটপুটের যে অ্যাড্রেস, এটা টোটালি সেপারেট থাকে ইনপুট আউটপুটের জন্য, আর মেমোরির জন্য সেপারেট বাস থাকে। ঠিক আছে, আর মেমোরি ম্যাপ যেটা, এইটার জন্য হচ্ছে টোটাল যে মেমোরির জন্য যে জায়গাটা রাখা আছে, সেইটার মধ্যে হচ্ছে মানে যে বাসগুলো আছে, ঠিক একই বাস ব্যবহার করে হচ্ছে মেমোরির কাজও করা হচ্ছে, আবার আবার হচ্ছে ইনপুট আউটপুটের কাজও করা হচ্ছে। এখানে আবার কিছু কনসেপ্ট আছে, যেমন 8085 এর ম্যাথ করতে গিয়ে 8085 এর একটা কথা বলেছিলাম, যে এখানে অ্যাড্রেস লাইন থাকে 16টা ঠিকই, বাট সেই অ্যাড্রেস লাইনের মধ্যে এই এই 8টা লাইন, প্রথম 8টা লাইন কিন্তু অ্যাড্রেস লাইন হিসেবেও কাজ করে, আবার ডেটা বাস হিসেবেও কাজ করে। সেখানে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর একটা কনসেপ্ট আমি বলেছিলাম। যাই হোক, এখানে মেমোরি ম্যাপটি হচ্ছে একসঙ্গেই থাকে, মেমোরির জন্য যে জায়গাটা বা বাসটা সংরক্ষিত আছে সেটারই কিছু অংশ আমার আবার ইনপুট আউটপুটের জন্য কাজ করে। তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তে আসলে ওই বাসটা ইনপুট আউটপুটের জন্য কাজ করছে নাকি মেমোরির জন্য কাজ করছে, সেটা বোঝানোর জন্য আমার এই পিনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা পড়লাম। এখন এখানে আবার আরেকটা কনসেপ্ট রয়েছে, যেটা হচ্ছে কন্ডিশনাল আর আনকন্ডিশনাল প্রোগ্রাম। দেখাচ্ছি এখানে। আচ্ছা, এই যে আনকন্ডিশনাল কন্ডিশনাল দুইটা রয়েছে, এইখানে হচ্ছে কি, একটা কনসেপ্ট হচ্ছে হ্যান্ডশেকিং এর সঙ্গে রিলেটেড, আর একটা হচ্ছে যেমন আনকন্ডিশনাল। আনকন্ডিশনালটা কি, যে আমার যে একটা মাইক্রো প্রসেসর, ওর একটা কাজ করছে একটা নির্দিষ্ট মুহূর্তে, ওর কাজটা শেষ, এবং ওর হয়তো এক্সটার্নাল একটা ডিভাইসে পাঠানো দরকার। ও কি করবে, কাজটা শেষ হয়েছে, মানে পাঠানো দরকার, মানে আমি এখনই পাঠাবো। সেক্ষেত্রে আমার এক্সটার্নাল ডিভাইসটা রেডি আছে কিনা, এই মুহূর্তে অ্যাকসেপ্ট করার কন্ডিশনে আছে কিনা, সেটা মাইক্রো প্রসেসরে দেখার ব্যাপার না, ওর পাঠানো দরকার, ও জাস্ট পাঠিয়ে দিবে যে কোনো সময়। এটাকে বলা হয় আনকন্ডিশনাল। আর কন্ডিশনাল যেটা, এটা হচ্ছে যখন তখন পাঠাতে পারবে না। যেমন একটা কাজ আমার মাইক্রো প্রসেসরের কোনো কিছু সেন্ড করা দরকার, বাট সেন্ড করার আগে সে হচ্ছে দেখে নিবে, আগে চেক করবে যে আসলে আমি যাকে পাঠাবো সে আসলে এখন বিজি আছে নাকি রেডি আছে অ্যাকসেপ্ট করার জন্য। তাহলে যদি আমি দেখি যে সে বিজি আছে, তাহলে আমি তাকে এখন পাঠাবো না, মানে প্রসেসর তখন তাকে পাঠাবে না। তো সে তখন কিছু সময় ওয়েট করবে বা অন্যান্য যে এএলইউর যে অপারেশন যেগুলো রয়েছে সেই কাজগুলো করতে থাকবে। এবং যখনই সে দেখবে যে এবং কিছুক্ষণ পর পর চেক করতে থাকবে যে আসলে ও ফ্রি হয়েছে কিনা। যখনই সে ওখান থেকে ফ্রি হয়েছে এরকম একটা সিগন্যাল পাবে, তখন সে হচ্ছে তাকে কোনো কিছু পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রামড ইনপুট আউটপুট।
ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল ওরকম দেয়া আছে যে এখানে একটা বিজি সিগন্যাল রয়েছে। এই বিজি সিগন্যাল অর্থাৎ এটা একটা A to D কনভার্টার, একটা ভোল্টেজকে সে হচ্ছে 8 বিটে কনভার্ট করছে, এরকম একটা। তা সে যতক্ষণ পর্যন্ত সেই এই কনভার্সন প্রক্রিয়াটা চলবে অর্থাৎ বিজি থাকবে, তখন সে এই সিগন্যালটাকে লো করে রাখবে। যখনই তার কাজটা শেষ হয়ে যাবে এটাকে হাই করে দিবে, তখন হচ্ছে আমার প্রসেসর বুঝবে যে এটা আসলে এখন ফ্রি আছে, ওকে আমি একটা ইনস্ট্রাকশন পাঠাতে পারবো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমার কন্ডিশনাল আর আনকন্ডিশনাল। এটাও কিন্তু প্রোগ্রামড ইনপুট আউটপুটেরই অংশ, ঠিক আছে, কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল যেটা পড়িয়েছি। এরপরে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ইন্টারাপ্ট ইনপুট আউটপুট। ঠিক আছে, এখন এই ইন্টারাপ্ট ইনপুট আউটপুটটা সম্পর্কেও কিন্তু তোমরা অলরেডি পড়ে আসছো, বাট তারপরে আমি আরেকটু রিক্যাপ করি যে এতক্ষণ প্রোগ্রামড ইনপুট আউটপুটে কি করেছে, যে এটা হচ্ছে প্রসেসর এক্সিকিউট করে। প্রসেসর হচ্ছে ইনিশিয়েট করে যে কোনো ধরনের ইনপুট আউটপুট বা যে কোনো ধরনের ডেটা ট্রান্সফার বা এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে কমিউনিকেশন, সেটা হচ্ছে ইনিশিয়েট করবে কে, ইনিশিয়েট করবে হচ্ছে প্রসেসর। বাট এখানে হচ্ছে দেখা যায় ওই যে আমরা যে এক্সাম্পলটা বলেছি যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে আমরা দেখিয়েছি একটা ব্যাপার, যদি এখানে কন্ডিশনাল ইনপুট আউটপুট হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওয়েট করতে হয়, বা যতক্ষণ পর্যন্ত না ওই কনভার্টারটা কাজ শেষ করছে বা আদার যে ডিভাইস গুলো আছে তাদের নিজস্ব কাজ শেষ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রসেসরকে বারবার একটা লুপের মধ্যে দিয়ে চেক করতে হয় যে সে আসলে ফ্রি হয়েছে কিনা। যদি ফ্রি না হয় কিছুক্ষণ পর, নির্দিষ্ট একটা সময় পর তাকে আবারও চেক করতে হয় যে সে আসলে এখন ফ্রি হয়েছে কিনা। এরকম করে তাকে বারবার চেক করতে হয়। তারপর যদি ফ্রি পায় তখন হচ্ছে সে সেই অনুযায়ী কাজটা করে, মানে ডেটা ট্রান্সফারটা করে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ব্যাপার ঘটতে পারে। যেমন আমরা জানি যে যে এক্সটার্নাল যে ডিভাইসটা রয়েছে, সাধারণত এটাই হয় যে প্রসেসরের থেকে তার স্পিডটা হয় কম, এবং এই যে ট্রান্সফারটা কিন্তু আসলে এই স্পিডের উপর ডিপেন্ড করে, কার, ওই যে এক্সটার্নাল ডিভাইসের স্পিডের উপরেও ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আসলে কিন্তু ওই যে আমার প্রসেসরটাকে ওয়েট করতে হয় অনেক বেশি। যদি দেখা যায় ওই যে ও যেহেতু স্লো একটা ডিভাইস, তোর কাজ করতে সময়টা লাগছে বেশি, তো সেজন্য আসলে আমার প্রসেসরকে অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এই সমস্যাটা দূর করার জন্য কিন্তু আসলে ইন্টারাপ্ট ড্রাইভেন ইনপুট আউটপুটটা, এই কনসেপ্টটা আসলে এসেছে। ঠিক আছে, এইখানে হচ্ছে কি হয়, এই যে এক্সটার্নাল যে ডিভাইস গুলো রয়েছে, সেই এক্সটার্নাল ডিভাইস গুলো আসলে আমার একটা নির্দিষ্ট পিনের সঙ্গে কানেক্টেড থাকে, ইন্টারাপ্ট পিন, INT দিয়ে যেটাকে আমরা প্রকাশ করি, সেই ইন্টারাপ্ট পিনের সঙ্গে কানেক্টেড থাকে আমার এক্সটার্নাল ডিভাইস গুলো। যখনই একটা ডিভাইসে, আমি আবারও খেয়াল করি যে এটা কিন্তু প্রসেসর করছে না, যখনই এক্সটার্নাল ডিভাইস তার মনে হয় যে এখন একটা ডেটা ট্রান্সফার করা দরকার বা তার নিজস্ব একটা আউটপুট হিসেবে পাঠানো দরকার, অথবা সে নিজে কিছু একটা নিবে ইনপুট হিসেবে, সেটা দরকার, তখন সে কি করবে, এই যে ইন্টারাপ্ট যে পিনটা রয়েছে এই পিনটাকে সে ওকে করে দেবে, এইখানে হচ্ছে একটা সে সিগন্যাল পাঠাবে। এখন যখনই এই সিগন্যালটা একটা কম্পিউটার পাবে বা একটা প্রসেসর পাবে, সে সাধারণত কি করে, সে বর্তমানে সে যে কাজটা করছে হয়তো ওই মুহূর্তে সে নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, তাহলে সে কি করবে, তার বর্তমান যে কাজটা আছে সেটা কমপ্লিট করবে। অথবা যদি ইন্টারাপ্টটা বেশি প্রায়োরিটির হয়ে থাকে, তাহলে বর্তমান কাজটাকে টোটাল পোস্টপোন করে বা ক্যান্সেল করে সে ওই ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করবে। তবে সাধারণত যেটা হয়, সে কি করে, বর্তমান যে কাজটা করছে সেটা কমপ্লিট করে, তারপরে হচ্ছে তার যে আহ, পরের যে কাজটা করার কথা সেইটার অ্যাড্রেসটাকে সে একটা এসটাকে পাঠিয়ে দেয় বা প্রোগ্রাম কাউন্টার সেখানে পাঠিয়ে দেয়, সেখানে সেটা দিয়ে রাখে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই প্রসেসরটা কি করে, আমার যে এই ইন্টারাপ্টটাকে এক্সিকিউট করার জন্য তার আসলে যা যা দরকার সেটার জন্য সে একটা সার্ভিস রুটিন কল করে। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমে তোমরা হয়তো রিলেটেড পড়ছো বা পড়বা এই সার্ভিস রুটিন সম্পর্কে, অপারেটিং সিস্টেমেরই কনসেপ্ট মেনলি। তবে এটা আমরা জানি যে এটা একটা প্রোগ্রাম যেটা কিনা ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার জন্য এক্সিকিউট করতে হয়। ঠিক আছে, এরপরে যখন এই ইন্টারাপ্টটা টোটালি এক্সিকিউট করা হয়ে যায়, তো ওই যে সার্ভিস রুটিন বা প্রোগ্রাম যেটা বললাম, এরকম
প্রত্যেকটা সার্ভিস রুটিন বা সাব রুটিন যেটাই হোক না কেন, সেটার শেষে কিন্তু একটা আমার কমান্ড থাকে, রিটার্ন কমান্ড। ঠিক আছে, রিটার্ন কমান্ড থাকে, যে প্রোগ্রামে তোমরা রিটার্ন কমান্ড ব্যবহার করেছো, তো সেই রিটার্ন কমান্ড থাকে। এবং এটা রিটার্ন কমান্ড থাকা মানেই হচ্ছে ওই যে আমরা একটা কাজ করছিলাম, প্রসেসর একটা কাজ করছিল এবং তখন প্রোগ্রাম কাউন্টারে সে কিন্তু একটা অ্যাড্রেস রেখে এসেছিল। তাহলে তার মধ্যবর্তীতে ইন্টারাপ্ট এসেছে দেখে সে হয়তো ইন্টারাপ্টের কাজটা করেছে। এরপরে ইন্টারাপ্ট করার পরে যখনই রিটার্ন নামে একটা কোড পাবে প্রসেসর, তখন সে কিন্তু সরাসরি এই যে আগে যেখানে সে অ্যাড্রেসটা রেখে এসেছিল সেখানে চলে যাবে এবং সেই পরবর্তী ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে থাকবে। এরকম একটা ব্যাপার হচ্ছে আমার ইন্টারাপ্টের ক্ষেত্রে ঘটে থাকে। ঠিক আছে, এখন এই ইন্টারাপ্টের ক্ষেত্রে আবার আবার বিভিন্ন টাইপ রয়েছে। নর্মালি হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। ঠিক আছে, ইন্টারনাল ইন্টারাপ্ট যেটা, সেটাকে অনেক সময় ট্রাপসও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন এই যে এক্সটার্নাল ইন্টারাপ্ট যেটা, এইটা হচ্ছে দুই ধরনের আবার। ঠিক আছে, এটা হচ্ছে একটা মাস্কেবল, আর এটা হচ্ছে কি বাইরের ডিভাইসটা থেকে আসলে এই ধরনের ইন্টারাপ্টটা ঘটতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে মাস্কেবল আর একটা হচ্ছে নন মাস্কেবল। এখন এই মাস্কেবল এবং নন মাস্কেবলের মধ্যে হচ্ছে নন মাস্কেবলের প্রায়োরিটিটা আবার বেশি। যদি কখনো একটা মাস্কেবল ইন্টারাপ্ট ঘটে থাকে, সেই সেইটাকে সেই ইন্টারাপ্টটা এক্সিকিউট করার জন্য বা কারেক্টিভ মেজার নেয়ার জন্য যখন প্রসেসর ব্যস্ত থাকে, সেই মুহূর্তে যদি আবার কোনো নন মাস্কেবল ইন্টারাপ্ট আসে, তখন কিন্তু সেই নন মাস্কেবলটাকে আগে হ্যান্ডেল করতে হয় প্রসেসরকে। সেটা কিরকম? যা মাস্কেবল ইন্টারাপ্ট হতে পারে, যেমন আমরা একটু আগে যেটা দেখলাম, একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে যেটা দেখলাম, ওটা কি নাম ছিল, কন্ডিশনাল ইনপুট আউটপুট, কন্ডিশনাল প্রোগ্রামড ইনপুট আউটপুট। তো সেখানে আসলে ওইটার মাধ্যমেও কিন্তু মাস্কেবল হতে পারে, এবং এটার মেইন পার্থক্য হচ্ছে এটাকে এনাবল অথবা ডিজেবল করা যায় ইনস্ট্রাকশনের মাধ্যমে, বাট নন মাস্কেবলটাকে এনাবল ডিজেবল করা যায় না। এটা যদি আসে ওটাকে এক্সিকিউট করতেই হবে, ওটার জন্য কারেক্টিভ মেজার নিতেই হবে। এরকম একটা ব্যাপার, এটাকে এনাবল বা ডিজেবল করা যায় না, বাট এটা মাস্কেবল থাকে মানেই হচ্ছে এটাকে এনাবল অথবা ডিজেবল করা যেতে পারে। যেমন A to D কনভার্টার বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কথা যেটা বললাম, এখানে ওই যে বিজি থাকতে পারে অথবা রেডি থাকতে পারে। তো তার মধ্যে যদি একটাকে এনাবল করতে হয়, যেমন ওই ফিগারটাতে কিন্তু একটা ছিল আউটপুট এনাবল একটা কনসেপ্ট, যে যখনই আমার কনভার্সনটা শেষ হয়ে যাবে, তখন যদি আমার ওই আউটপুট এনাবলে ওইখানে কিন্তু একটা সিগন্যাল পাস করতে হবে। সিগন্যাল পাস হলেই কেবলমাত্র সেই কনভার্টের যে ডিজিটাল বিট গুলো রয়েছে সেইগুলো প্রসেসরের কাছে যাবে, আদারওয়াইজ কিন্তু সেইটা যাবে না। আর নন মাস্কেবল কি হতে পারে, যেমন আমাদের লাইনগুলো কত 220 ভোল্টে কাজ করে, আর হচ্ছে আমাদের কম্পিউটার বা প্রসেসর সাধারণত কি +5 ভোল্টে কাজ করে, এবং এটা হচ্ছে কি ডিসি, +5 ভোল্ট ডিসি তে কাজ করে প্রসেসর। আর নর্মাল যে বাইরের যে লাইনগুলো আছে সেগুলো কি এসি, এবং সেটা কি হয় 220 ভোল্ট। এখন এই যে আমার কম্পিউটারের মধ্যে 5 ভোল্টকে যদি আমার সবসময় ফিক্সড রাখতে হয়, সেজন্য কিন্তু ওই 220 ভোল্ট অথবা একটা লিমিট থাকে, থ্রেশহোল্ড থাকে, লিমিট, যেমন সেটা হতে পারে 180 ভোল্ট থেকে, অথবা ওরকমই হতে পারে যে 180 ভোল্ট থেকে 220 ভোল্ট, এই রেঞ্জের মধ্যে যদি থাকে আমার বাইরের এসি ভোল্টেজটা, তবেই কেবলমাত্র সেটাকে বিভিন্ন কনভার্সন করে +5 ভোল্ট ডিসি তে রাখা পসিবল, আদারওয়াইজ পসিবল না। এখন কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদি দেখা যায় যে আসলে আহ এই যে 180 ভোল্ট যেটা ভ্যালু লিমিটটা বলেছি, লোয়ার লিমিট, তার থেকেও কম হয়ে গিয়েছে বাইরের এসি ভোল্টেজটা, হয়তো সেটা 160 ভোল্ট, 160 ভোল্টেজ হয়ে গিয়েছে, ঠিক আছে, ভোল্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, ওই ভোল্টেজ ওই ভোল্টে কিন্তু আমার কোনো মতেই প্রসেসরের মধ্যে যে +5 ভোল্ট সেটা রাখা পসিবল হয় না। এখন যদি প্রসেসর সেই +5 ভোল্ট না পায়, তখন কিন্তু সে তার ইন্টারনাল কাজগুলো করতে পারবে না। আর যদি যদি সে কাজ না করতে পারে, তখন কি হয়, তখন তার যে ভিতরে ডেটা ডেটা ওগুলো কিন্তু সব মুছে যায় হঠাৎ করে। ঠিক আছে, ভোল্টেজ কমে গেছে, হঠাৎ করে কিন্তু ডেটা মুছে যেতে পারে। এখন এইটা কিন্তু নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা হচ্ছে যেমন ওই ভোল্টেজটা কম পেয়েছে, তখন হচ্ছে ওখানে যে একটা সেন্সিং সার্কিটরি থাকে,
যেটাকে বলা হয় পাওয়ার ফেলিওর। মানে হচ্ছে পাওয়ার থাকে আমার, জানো সবাই যে কম্পিউটার মধ্যে একটা পাওয়ার থাকে। তো ওইখানে পাওয়ার ফেলিওর সেন্সিং সার্কিটরি থাকে। সে বুঝতে পারে যে আসলে এখন এই প্রিভিয়াস যেটা যেটা ক্যালকুলেট করে বুঝতে পারে যে আসলে এখানে এখন ভোল্টটা কমে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে তখন সে কি করে, যে আমাদের যে ব্যাটারি রিলেটেড যে র্যাম আছে, হয়তো সিমস র্যাম আছে অথবা ব্যাটারি ব্যাকড যে মেমোরিটুকু আছে, সে কি করে ওই মুহূর্তে যেহেতু সে বুঝতে পারে যে এখন পাওয়ারটা ফল করতে পারে, তখন সে ইন্টারাপ্ট সিগন্যালটা পাঠায়। তখন প্রসেসর কি করে, বাকি যত কাজ আছে সব বন্ধ করে তার যে কাজগুলো আছে সেই রিলেটেড ইনফরমেশন গুলো সে সরাসরি সে ব্যাটারি ব্যাকআপে থাকতে পারে এরকম কোনো র্যাম রমে সেটাকে স্টোর করে নেয়। তাহলে কি হয়, যখন ভোল্টেজটা ফল করে তখন হচ্ছে সেই ডেটাটা রিমুভ হয়ে যায় না, মুছে যায় না। তো ফল করার পরে যখনই আবার সেটা বাড়ে, তখন কি হয়, সেই ডেটাটা ক্যাপচার করে আমরা আবার মানে প্রসেসর আবার নতুন করে সেই কাজটা করতে পারি বা সেই থেকে কাজটা করতে পারি। তো এটা কি, এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্টের কথা বলবো। এরপর আছে ইন্টারনাল ইন্টারাপ্ট। এখন এই ইন্টারনাল ইন্টারাপ্টটা হচ্ছে আবার দুই ধরনের বলা আছে। ঠিক আছে, একটা হচ্ছে বিভিন্ন এক্সেপশনাল কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে, আর একটা হচ্ছে যেমন সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে। এখন এক্সেপশনাল কন্ডিশনটা কি রকম হতে পারে, যেমন তোমরা এক্সেপশন হ্যান্ডলিং পড়েছো প্রোগ্রামিং এর ক্ষেত্রে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রেও পড়েছো এক্সেপশন হ্যান্ডলিং। এটা কখন হয়, যখন নর্মাল কন্ডিশন ফলো না করে, নর্মালকে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন হঠাৎ করে জেনারেট করে, তখন সেটা কি হয়, এক্সেপশন বলা হয়। তো এখানেও সেরকম এক্সেপশন ঘটে এবং সেই এক্সেপশনটা ঘটলে একটা ইন্টারাপ্ট ঘটে, তখন সঙ্গে সঙ্গে কিছু কারেক্টিভ মেজার নিতে হয়। এখন এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট, যে এক্সেপশনাল কন্ডিশনে কিরকম হতে পারে, যেমন ডিভিশন বাই জিরো হতে পারে, অথবা আমি যে একটা স্ট্যাকে ডেটা পুট করছি, পুশ করছি, সেটাকে, সেটা হচ্ছে সেটার যে সাইজ তার থেকে হয়তো বা আমি বেশি ডেটা রাখার চেষ্টা করছি, তখন কি হয়, স্ট্যাক ওভারফ্লো হয়ে যায়। ঠিক আছে, যখনই স্ট্যাক ওভারফ্লো হয় তখন কি হয়, তখন কিন্তু এক্সেপশনাল কন্ডিশন ঘটে এবং এটা তখন একটা ইন্টারাপ্ট ঘটে। তো এইগুলোকে বলা হয় আসলে ডিউ টু এক্সেপশনাল কন্ডিশন এই ইন্টারাপ্টটা ঘটে, এবং এটা এক ধরনের ইন্টারনাল ইন্টারাপ্ট। ঠিক আছে, এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এই যে সফটওয়্যার ইন্টারাপ্ট, এটাকে আবার ট্র্যাপও বলা হয়। এইটা ঘটে কখন, যেমন এটা হয়তো বা অনেকে তোমরা আহ, দেখছো মোবাইলের ক্ষেত্রেও হয়ে থাকে, যেমন তোমাদের ইউজারের মোড থেকে কিন্তু সুপারভাইজার মোড বা সুপার ইউজার মোডে যাওয়া যায়। তখন হচ্ছে অপারেটিং সিস্টেমের বিভিন্ন জিনিস আসলে এডিট করা যায়, রেজিস্ট্রি এডিট করা যায়। এটা কম্পিউটারের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ইউজার অর্থাৎ অপারেটিং সিস্টেম কে যদি কল করার প্রয়োজন হয়, সিস্টেম কলের যদি কোনো ব্যাপার থাকে, যেমন সেইটা, অর্থাৎ এখানে সফটওয়্যার মানেই হচ্ছে সফটওয়্যার রিলেটেড ইন্টারাপ্ট। সফটওয়্যার মানে কি, এখানে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কথা বলা আছে, যে যদি কখনো কোনো কাজের জন্য সিস্টেমকে কল করার প্রয়োজন পড়ে, অর্থাৎ সিস্টেম কল করা হয়, তখন যে ইন্টারাপ্টটা ঘটে সেইটাকে বলা হয় হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারাপ্ট, অথবা ট্র্যাপও বলা হয়ে থাকে এটাকে। তাহলে আহ এটা হচ্ছে ইন্টারাপ্টের মধ্যে আমরা পড়েছি দুইটা, এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নাল আছে আবার দুই ধরনের, ইন্টারনাল রয়েছে আবার দুই ধরনের। And এখানে একটা টার্ম আছে ইন্টারাপ্টের ক্ষেত্রে যেটাকে বলা হয় আইএভি। ঠিক আছে, আইএভি, ঠিক আছে, অর্থাৎ ইন্টারাপ্ট অ্যাড্রেস ভেক্টর। এইটা হচ্ছে ইন্টারাপ্টটা যে ঘটবে, ইন্টারাপ্ট ঘটার পরে আসলে আমার প্রসেসর কোন অ্যাড্রেস থেকে কাজ করা শুরু করবে। এটা কিছু কিছু প্রসেসরে ফিক্সড একটা অ্যাড্রেস দেয়া থাকে, স্টার্টিং অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারাপ্টের জন্য, ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার জন্য স্টার্টিং যে অ্যাড্রেস সেটাই হচ্ছে মেইনলি ইন্টারাপ্ট অ্যাড্রেস ভেক্টর। ঠিক আছে, এরপরে আবার আরেকটা ব্যাপার আছে, যেমন এই যে ইন্টারাপ্টের আবার কিছু প্রায়োরিটির ব্যাপার আছে, যে ইন্টারাপ্ট কিন্তু আসলে অনেক ডিভাইস থেকে আসতে পারে। আগেই বলেছি, যেমন এইখানে আমরা বলেছি ইনপুট আউটপুট পোর্টের ক্ষেত্রে, যে আমার একটা প্রসেসরের সঙ্গে একাধিক ইনপুট আউটপুট পোর্ট থাকতে পারে, আবার একাধিক ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড থাকতে পারে। যেমন প্রিন্টার কানেক্টেড থাকতে পারে, মাউস কানেক্টেড থাকতে পারে, টাচ প্যাড রয়েছে, আবার হয়তো কিবোর্ড রয়েছে, এরকম অনেক কিছু আমার কানেক্টেড থাকতে পারে।
তাহলে সবাই হয়তো বা একটা নির্দিষ্ট মুহূর্তে ইন্টারাপ্ট পাঠাতে পারে। তাহলে আসলে প্রসেসর তো একবারে সব ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে, তাহলে ও ওয়ান বাই ওয়ান সেটা করবে। তো সেটা করার জন্য আবার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পোলিং পদ্ধতি, আর একটা হচ্ছে ডেইজি চেইনিং পদ্ধতি। ঠিক আছে, এখন পোলিং পদ্ধতিটা কোনটা? আচ্ছা, আগে ডেইজি চেইনিংটা বলি। ডেইজি চেইনিং এ হচ্ছে যে যে নির্দিষ্ট পোর্টে এক্সটার্নাল ডিভাইস গুলো কানেক্টেড রয়েছে ওইগুলোর প্রায়োরিটি দেয়া থাকে, ইনিশিয়ালি সেগুলো দেয়া থাকে প্রথম। তারপরে যখনই আমার কোনো ইন্টারাপ্ট আসবে তখন কি করবে আমার প্রসেসর, ও জানবে যে আসলে কার প্রায়োরিটি সব থেকে বেশি। ও ও হয়তো জানে যে আমার মাউসের প্রায়োরিটি বেশি। ও তখন মাউসটা যে পোর্টের মাধ্যমে কানেক্টেড আছে সেটার কাছে যাবে, ওকে জিজ্ঞেস করবে তুমি কি ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়েছো। যদি মাউস পাঠায় বলবে হ্যাঁ পাঠিয়েছি, তাহলে ওটা হ্যান্ডেল করবে। আর যদি মাউস বলে যে না আমি কোনো ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাইনি, তুমি পরের প্রায়োরিটির যে ডিভাইসটা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করে, তখন প্রসেসর মাউসের কাছ থেকে হয়তো পরের প্রায়োরিটি আছে কিবোর্ডে ওর কাছে যাবে, এরকম করে যাবে একদম, মানে ফার্স্ট প্রায়োরিটি থেকে লাস্ট প্রায়োরিটি পর্যন্ত চেক করবে, তারপর যে ইন্টারাপ্টটাকে পাঠাবে তারটাকে হ্যান্ডেল করবে। আর কোল্ড পদ্ধতি যেটা, এটা কি ইনিশিয়ালি কোনো দেয়া থাকবে না, এটা হচ্ছে ইন্টারাপ্ট পাঠাইলে আসলে যার ইন্টারাপ্ট সিগন্যালটা আগে আসবে তাকেই হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এরকম হতে পারে যে আপনার প্রসেসর অনেকগুলো ইন্টারাপ্ট সিগন্যাল পাচ্ছে, বাট তাকে তো সেটাকে পোল করতে হয়, অর্থাৎ টেনে, মানে টেনে তুলতে হয় যে ইন্টারাপ্টটা একজনের কাছ থেকে একজনের কাছে। তো এটা ও সবাইকে একটা সার্ভিস রুটিন পাঠায়, তারপর ওর সার্ভিস রুটিনটা যে সবার আগে অ্যাকসেপ্ট করে ও তাকে পোল করবে, করে তাকে হ্যান্ডেল করবে। এরকম করে হচ্ছে ও কাজটা করে থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ইন্টারাপ্টের কথা। এরপরে ইন্টারাপ্টের পরে এখানে আমার এই যে ইনপুট আউটপুটের একটা বাকি ছিল, যেটা বলেছি যে সেটা শুধু আমি এই তিনটা টাইপ সম্পর্কে একটু আলোচনা করব। এটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস যেটা বলেছি অলরেডি, যে এটা হচ্ছে কি প্রসেসরের ইনভলভমেন্ট ছাড়াই হচ্ছে মেমোরি আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস এদের মধ্যে এই যে কমিউনিকেশনটা হবে। ঠিক আছে, এখন এই কমিউনিকেশনটা হওয়ার জন্য কি হয়, আলাদা একটা ডিএমএ কন্ট্রোলার থাকে। তো প্রথমে হচ্ছে আমার এক্সটার্নাল ডিভাইস গুলো সেই কন্ট্রোলারকে রিকোয়েস্ট পাঠায়, এরপর কন্ট্রোলার সেই অনুযায়ী বুঝে শুনে হচ্ছে আমার প্রসেসরের সঙ্গে কমিউনিকেট করে। ওকে, এখন এইটা কমিউনিকেট করার বা ডিএমএ ট্রান্সফারের আবার তিনটা আলাদা আলাদা ভাগ আছে। একটা হচ্ছে সাইকেল স্টিলিং, ব্লক ট্রান্সফার, আর একটা হচ্ছে কি ইন্টারলিঙ্ক। এখন এই ব্লক ট্রান্সফার যেটা, এটা হচ্ছে জাস্ট নর্মাল যে প্রসেসরকে হচ্ছে আহ, আহ, মানে একটা বাস বাস যে কয় বিটের হবে, যদি সেটা 8 বিটের হয় তাহলে সে কি করবে, ওই যে ডিএমএ যে কন্ট্রোলার চিপটা রয়েছে সে হচ্ছে মাইক্রো কম্পিউটারকে ওই বাসটাকে আগে তাকে সিগন্যাল পাঠাবে, যেমন তোমরা হয়তো করেছো বিভিন্ন পিন রয়েছে, হোল্ড পিন, হোল্ড অ্যাকনলেজমেন্ট পিন, এরকম বিভিন্ন পিন রয়েছে। সেই পিনের মাধ্যমে হচ্ছে তাকে অ্যাকনলেজ করে হচ্ছে ওই 8 বিট করে তাকে হচ্ছে মাইক্রো প্রসেসরকে পাঠাবে, ব্লক ট্রান্সফার করবে, এবং সেটা মাইক্রো প্রসেসর জানবে, মাইক্রো প্রসেসর সেটা পারমিট করবে, পরেই হচ্ছে তাকে সেটা পাঠানো হবে। ওকে, এরপরে হচ্ছে সে পাঠানোর পরে এই ট্রান্সফারটা এরকম ঘটবে। তো এখানে প্রসেসর নিজেই কিন্তু সেই ট্রান্সফারের অনুমতিটা দিচ্ছে, এবং কত সময় ট্রান্সফার করবে সেটাও নির্দিষ্ট করে দিচ্ছে। আর সাইকেল স্টিলিংটা কি? সাইকেল স্টিলিংটা হচ্ছে এইটা প্রসেসরের ইনভলভমেন্ট থাকবে না, প্লাস হচ্ছে প্রসেসরের কোনো রিকগনিশনের দরকার হবে না। এটা স্টিলিং মানে কি, চুরি করা। কিরকম, হয়তো প্রসেসর একটা নির্দিষ্ট কাজ করছে, তার মধ্য থেকে হয়তো ডিএমএ কন্ট্রোলার কি করবে, একটা সাইকেল চুরি করবে। অর্থাৎ একটা সাইকেলের জন্য প্রসেসরটাকে নির্দিষ্ট একটা সিগন্যাল পাঠিয়ে স্টপ করে দিয়ে ওই একটা সাইকেলের মধ্যে যতটুকু ট্রান্সফার করা যায় সেটা ট্রান্সফার করে আবার সেই আগের মতো প্রসেসরকে কাজ করতে দিবে। অর্থাৎ প্রসেসরের রিকগনিশন ছাড়াই ডিএমএ কন্ট্রোলার চিপ ও কি করবে, ও একটা নির্দিষ্ট সিগন্যালটাকে লো করে দিবে, যেটাকে বলা হয় ইনহিবিট সিগন্যাল। সেটাকে লো করে দিলে ওই অনুযায়ী হচ্ছে একটা সাইকেল নিয়ে তাড়াতাড়ি ট্রান্সফারটা করে আবার পরবর্তী সাইকেল থেকে প্রসেসরকে কাজ করতে দেবে, এরকম একটা ব্যাপার। আর ইন্টারলিপ্ট হচ্ছে জাস্ট যখন আমার প্রসেসরটা ফ্রি থাকবে, কোনো কাজ করছে না,
বা করছে, সেটা হয়তো বা বাস রিলেটেড কাজ করছে না, হয়তো ইন্টারনাল কোনো কম্পিটিশনের কাজ করছে, তখন তখন বাসগুলো ফ্রি থাকে, তখন সেইগুলো ব্যবহার করে, অর্থাৎ ফ্রি টাইমে বাস ফ্রি থাকলে এই ট্রান্সফারটা ঘটে থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্টারলিঙ্কড ডিএমএ ট্রান্সফার। এরকম একটা ব্যাপার। তো আমরা হচ্ছে মেনলি ইনপুট আউটপুট ইন্টারফেসিংটাই মেনলি আজকে করেছি, এবং এখানে কিছু বেসিক একদম টার্ম রয়েছে, সেগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা আসলে এখানে দেখলাম। বাকিটা হচ্ছে তোমরা এটা যেখান থেকে পড়বা মেনলি, এটা হচ্ছে রফিকুজ্জামানের একটা বই আছে, যে রফিকুজ্জামান বইয়ের, আমার যদিও সম্পূর্ণটা নাই এখানে, রফিকুজ্জামানের বইয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড এডিশনে, সেই ফার্স্ট চ্যাপ্টারের হচ্ছে কয়েকটা পেজের পিডিএফ করা আছে। তোমরা চাইলে আমি এটা তোমাদের প্রোভাইড করতে পারি, আদারওয়াইজ তোমরা ইন্টারনেট বা নিজেরা কিনে ব্যবহার করতে পারো। আচ্ছা, এটা থেকে হচ্ছে মেনলি আমি আজকে পড়িয়েছি, যেমন এই যে ইনপুট আউটপুট 1.3.4, ইনপুট আউটপুটটা হচ্ছে মেনলি আমি করে দিলে একটু বেশি ভালো হয়। হ্যাঁ, বুঝিনি কি বলছো? ম্যাম এই পিডিএফটা শেয়ার করে দিলে বেশি ভালো হয়। ওকে, ঠিক আছে, শেয়ার করে দিব না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা থেকে হচ্ছে আজকে যতখানি পড়িয়েছি সব কিন্তু আমি এই বইটা এইটা ফলো করেই পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আজকে পড়াবো না আর, তারপরে হচ্ছে দেখায় যে ইনপুট আউটপুট রিলেটেড আমার এখানে একটা মানে যেগুলো পড়িয়েছি মেনলি ওই রিলেটেডই একটা হচ্ছে এই আছে, স্লাইড আছে, এটা আমি এটা এখান থেকেও কিছু তোমরা পড়তে পারো। ইনপুট আউটপুট ইন্টারফেসিং সম্পর্কে আমি যেগুলো বলেছি জাস্ট সেই রিলেটেড কথাবার্তায় এখানে কিছু আছে, হয়তো এক্সট্রা দুইটা টার্ম বা ফিগার সেটা এখানে রয়েছে, এটা দেখে তুমি বুঝতে পারবা। আর হচ্ছে মেনলি যে ডেটা ট্রান্সফারের মোড সম্পর্কে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, এরকম কিছু মোডের কথা এখানে বর্ণনা করা আছে, আদারওয়াইজ সব ওরাল সেম আছে, তো এখান থেকেও করতে পারো। এই যে হ্যান্ডশেকিং মেথড আমি জাস্ট মৌখিক ভাবে বলেছি, এখানে ফিগার এবং স্টেপ বাই স্টেপ বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে। প্রোগ্রাম ইনপুট আউটপুট প্রত্যেকটা ফ্লো চার্ট দেওয়া আছে, আমি এটা তোমাদের প্রোভাইড করবো না, এটা ফ্লো চার্ট গুলো তোমরা দেখে নিও। ইন্টারাপ্ট, আচ্ছা, তাহলে আজকে যেগুলো করেছি এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু বলবো। কারো কোনো কোশ্চেন আছে? তোমরা অবশ্য রেসপন্স করো না পরীক্ষার খাতায়, তখন দেখা যায় যে বিভিন্ন সমস্যা হয়, বাট আগে রেসপন্স করো না। কারো কোনো প্রবলেম আছে আজকের টপিকসে? ওকে, না ম্যাম। যেহেতু কারো কোনো প্রবলেম, ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্সে যাচ্ছি। আচ্ছা, আইডি 1, 2, ম্যাম 3, আইডি ওয়ান আছে ম্যাম। ম্যাম ওকে, 1 আছো, 2 নাই, 3 আছো নাকি? ওকে, 4, 5, 6, 7, এত অ্যাবসেন্ট কেন? 8, 10, ইয়েস ম্যাম। 10 আছো? 11, ইয়েস ম্যাম। 12, 13, 14, 15, 16, ইয়েস ম্যাম। 16 আছো? ইয়েস ম্যাম। 17, এই শিশি ভাই শোনা যায় না? ম্যাম 14 ম্যাম, আমার একটু কারেন্ট ম্যাম চলে গেছিল ম্যাম। 16 প্রেজেন্ট দিচ্ছি ম্যাম। ওকে, 14 আছো, 16 আছো, 17, Yes, ma'am. 18,
Yes, ma'am. Yes, ma'am. 19, Yes, ma'am. Yes, ma'am. 20, Yes, ma'am. 21, 22, Yes, ma'am. Yes, ma'am. 24, 25, Yes, ma'am. Yes, ma'am. 26, Ma'am, 22 present as ma'am. 22 present as ma'am. 28, 29, Yes, ma'am. Yes, ma'am. 30, 31, Yes, ma'am. Yes, ma'am. 32, 34, Yes, ma'am. 35, 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, 39, 40, 41, 42, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, 45, 46, Yes, ma'am. Yes, ma'am. 49, 50, Yes, ma'am. 50 আছো? জি ম্যাম 50